স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদনের প্রেক্ষিতে কিভাবে এবং কি কারণে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে তা জানাতে চেয়েছেন দুদক চেয়ারম্যান। অনিয়ম প্রতিকারে কতটা সফল দুদক, দুর্নীতির দায় বর্তায় কার উপর, এসব নিয়ে আজকের আলোচনা দুর্নীতি ও দুদকের সীমানা। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল আনোয়ার, আছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মহিদুল ইসলাম এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল হাসান। স্বাগত আপনাদের। জনাব নুরুল আনোয়ার, আমরা দেখছি যে সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা দিয়েছে। পাশাপাশি এই সরকার গত মেয়াদে যখন ক্ষমতা ছিল তখন তারা একটি আইন করেছিল। সেই আইনটি হচ্ছে এরকম যে সরকারি কোনো কর্মকর্তার ক্ষেত্রে যদি কোনো অভিযোগ দুদকের পরিচালনা করতে হবে, কারো তদন্ত করতে হয়, তবে তার উপরওয়ালার অনুমতি বা অনুমোদন লাগবে। এই দুটি অবস্থানকে আপনি সাংঘর্ষিক বলে মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। তার আগে একটু বলতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পরে পয়লা সংস্থাপন মন্ত্রণালয়ে গেলেন বা প্রশাসন মন্ত্রণালয়ে গেলেন। সেখানে অনেক কথার মধ্যে একটা কথা বললেন, সরকারি কর্মচারীদেরকে এত দিচ্ছি বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা, এরপরে কেন দুর্নীতি করবে। তারপর উনি দুর্নীতির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে যাতে দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার কথা বললেন। এখন প্রশ্ন হচ্ছে যে অনুমোদনে একটা প্রশ্ন, যে প্রশ্নটা যে সরকারি কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যদি কোনো তদন্ত করতে যায় সেই ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন লাগবে কিনা। রাইট। এখন প্রশ্ন হচ্ছে যখন যে আইনটা করবে সেই আইনই বহাল থাকবে। যখন ছিল যে অনুমোদন লাগবে, যদি বলা হয় কোনো কারণে অনুমোদনের আর প্রয়োজন নাই, দুর্নীতি দমন কমিশন যদি সন্তুষ্ট হয় প্রাথমিক তদন্ত দ্বারা অথবা অভিযোগ পাওয়ার সাথে সাথে অথবা তাৎক্ষণিকভাবে তাকে হাতে নাতে পায়, সেক্ষেত্রে তো অনুমোদনের প্রয়োজন নাই। যদি আইনে থাকে তাহলে প্রয়োজন লাগবে না। সংঘর্ষে কিনা এটা তো না, আমরা তো এই পর্যন্ত আপনি যা বললেন সেটি তো ঠিকই আছে, বই খাতার কথা। কিন্তু আমরা জানতে চাইছি যে সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে, তো সরকার আসলে দুর্নীতি করবে কারা? যারা চেয়ারে বসে, যাদের ক্ষমতা আছে, তারাই তো করবে। তো তাদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করতে গেলে, কোনো তদন্ত পরিচালনা করতে গেলে যদি অনুমোদন লাগে, সেটি কি মানে আমরা কি সরকারের সদিচ্ছাটা এখানে দেখতে পাই? সেটা জবাব এভাবে দেওয়া যাবে, যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়, প্রমাণিত হয়, সেক্ষেত্রে অনুমোদনের প্রশ্ন আসে কেন, এটা হচ্ছে আপনার প্রশ্ন। না, অনুমোদনের যদি প্রশ্নটাই থাকে, আমি একটু জবাবটা এভাবে দিচ্ছি। যদি একজন সরকারি কর্মচারী যিনি যে অভিযোগ দুর্নীতি করলেন, অভিযোগে পাওয়া গেল যেটা বিশ্বাসযোগ্য, অনুমোদনের প্রশ্ন আসে কেন? সরকারি কর্মচারী তো পালিয়ে যাবে না, তার তো অবস্থান আছে, চাকরিটা স্থায়ী চাকরি, তার বাকি ঠিকানা আছে। আমরা যদি মনে করি যে হ্যাঁ অভিযোগ এই সত্য প্রমাণিত হয়েছে প্রাথমিকভাবে, যাকে ইংরেজিতে বলা হয় প্রাইমা ফেসি, সেক্ষেত্রে সমস্যা কিছু নাই, অনুমোদন চাইলে সরকার দিবে। আমার মনে হয় দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আছেন যারা মহিদুল ইসলাম আমাদের সঙ্গে। যারা মহিদুল ইসলাম, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এটি আপনাদের ক্ষমতাকে অনেকখানি খর্ব করেছে কিনা। আগের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান যেমন বলেছিলেন যে দুদক আসলে একটি নখদন্তহীন বাঘ, সেরকম। জি ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে ওই আইনটার সম্পর্কে একটু পুরো ধারণাটা বোধহয় সবার হয় নাই। একটি হলো যে ওই আইনটি সরকারি কর্মকর্তাদের সার্ভিসের সংক্রান্তে একটি আইন, যেটি সাংবিধানিক বাধ্যবাধকতার কাছে ছিল তৈরি করবার জন্য, মূলত সেই বিষয়ে এই আইনটি তৈরি করা। তার ভিতরে একটি জায়গায় একটি আপনার ধারার উপধারায় এইটে ঢুকানো হয়েছে। সেটার ল্যাঙ্গুয়েজটা একটু বুঝলে বোঝা যাবে যে আসলে এটা কতখানি। সেখানে বলা হয়েছে যে কোনো সরকারি কর্মকর্তা তার সরকারি দায়িত্ব পালনকালে যদি কোনো ফৌজদারি অপরাধ করেন, তাহলে গ্রেপ্তার করার ক্ষেত্রে ওই যে অনুমতির প্রশ্নটি, এখন সরকারি কর্মকর্তা হলেই যে তার আপনার সব ধরনের অপরাধ থেকে যে অনুমোদনের প্রশ্ন আসছে তা আসছে না। কিন্তু সেটি হচ্ছে যে সরকারি কর্মকর্তাকে
যেটা অপরাধের বিষয় বলা হচ্ছে সেই কাজটা এমন হবে যেটি হচ্ছে যে তার সরকারি কাজের দায়িত্বের মধ্যে পড়ে। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন পুলিশের দায়িত্ব কি? চোর ধরা, মব কন্ট্রোল করা। একটা মব, আচ্ছা, হ্যাঁ। উচ্ছৃঙ্খল জনতা তেড়ে আসছে বা একটা কিছু করছে, আইন শৃঙ্খলা করা, সেই ক্ষেত্রে তার শক্তি প্রয়োগের প্রয়োজন আছে। আইনেই তাকে পারমিশন দেওয়া আছে শক্তি প্রয়োগ করবে। শক্তি কতখানি প্রয়োগ করবে? না, এই উদাহরণ সেই প্রয়োগ করতে গিয়ে যদি ধরেন এক্সেস হয়, সেখানে হত্যা হয়ে গেল, মারা গেল, এখন এটি তাদের যারা এখানে ছিলেন তাদের বিরুদ্ধে হত্যা মামলা হবে কিনা, হতে গেলেও আগে থেকেই আইন আছে ব্রিটিশের যে মামলার মানে আদালতে যেতে গেলে ওটার ক্ষেত্রে আপনার সরকারের স্যাংশন লাগবে। তেমনি এখন এইটাতে দেওয়া হয়েছে যে গ্রেপ্তারের ক্ষেত্রেও লাগবে। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমি কি ফৌজদারি অপরাধ করতে পারি সেটার একটু উদাহরণ দেন আপনি। সরকারি দায়িত্ব পালন করতে গেলে যেখানে আমার গ্রেপ্তারের প্রয়োজন হবে। এই যে পুলিশেরটা আগে এক্সামশন দেওয়া ছিল, মানে সেটা ইতিহাসের আগে থেকে এক্সামশন না, কখনো এক্সামশন না। প্রত্যেকের জন্য, জাজের জন্য এক্সামশন আছে, ম্যাজিস্ট্রেটের জন্য এক্সামশন। পুলিশের ক্ষেত্রে দায়িত্ব পালন করার ক্ষেত্রে যেই ধারায় পুলিশ এক্সামশন পায় সেই ধারায় নতুন করে আইনটার মধ্যে যে ঢোকানো হয়েছে সেটি কেন করা হয়েছে সেটি একটু বলেন। কেন না, মানে সেটি একটু উদাহরণ দেন কেন এটি দরকার হয়েছে। আমি সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে যেটি আমি বললাম যে এইটা হবে সরকারি দায়িত্বের মধ্যে। হ্যাঁ, ওই যে মানে গ্রেফতার করার মতো কি অপরাধ আমার পক্ষে করা সম্ভব, আমি সেটা বুঝতে চাইছি আর কি। কি অপরাধ করা সম্ভব যার জন্য আমাকে অনুমতি, এই যে যেমন একটি বললাম, পুলিশটা বাদ দেন আপনি। আরেকটি হলো যে এমন হতে পারে যে সরকারি কাজ কোনো একটি ধরেন প্রকল্প বা এই সমস্ত অনুমোদনের প্রশ্ন, তো আপনি যদি আইনানুগভাবে যেই কাজটি যার কাছে দেওয়ার কথা সেই আইন অনুসরণ করে করেন তাহলে তো সেটা সরকারি দায়িত্বের মধ্যেই থাকলো। কিন্তু আপনি যদি ওই আইনকে ফেলে রেখে অন্যভাবে করেন তো সেইটা তো আর সরকারি দায়িত্ব পালন করেছেন এই কথা বলা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আপনি তো সরকারি দায়িত্ব পালন করেন নাই। না, আমি ওদের প্রশ্নটি বুঝাতে পারি না। আমার কাছে মনে হয়েছে যে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমি পুলিশের উদাহরণটি আপনি ভালো দিয়েছেন, পুলিশ বাদে সেটা আমি মেনে নিলাম, পুলিশ বাদে এরকম প্রত্যেকের ক্ষেত্রেই যাবে না। এরকম ক্ষেত্রে আমি কি এমন করতে পারি যাতে এরকম একটি পরিস্থিতি উদ্ভূত হতে পারে যে আমাকে গ্রেফতারের দরকার হয়েছে, যেটার জন্য আমার অনুমোদন লাগবে? না, ঘুষ খাওয়া ছাড়া আমি তো এরকম দেখি না কিছু। আর ঘুষ খাওয়াটাকে সরকারি দায়িত্ব যদি কেউ বলেন তাহলে দুঃখজনক বিষয়। দায়িত্ব পালন করতে গিয়ে এটি কর্ম, দায়িত্ব পালন এছাড়া আমি আর কিছু দেখি না যে গ্রেফতার করা দরকার সরকারি কর্মকর্তাদের। কেন এই আইন যারা তৈরি করেছেন তাদের মানে কি ওখানে উদ্দেশ্য লক্ষ্য কেন এটা, কিন্তু কথা হলো যে কেউই নিশ্চয়ই স্বীকার করবেন না যে ঘুষ খাওয়াটা সরকারি কর্মকর্তা দায়িত্বের মধ্যে পড়ে। আমিও এরকম মন্তব্য। সুতরাং এই আইন দিয়ে কোনো ঘুষখোর কর্মকর্তাকে গ্রেফতার করার থেকে বাঁচানো যাবে এটা কখনোই হবে না। আমরা তাহলে পূর্বদমতির কথাটি আসলো কেন? কেন আসছে কাকে বাঁচানো যাবে সেটি আমরা বুঝতে চাইছিলাম আর কি। কোনো প্র্যাকটিক্যাল সত্য কথা হচ্ছে কোনো ওইরকম কোনো সত্যিকারের অপরাধীকে বাঁচানো যাবে না এটা দিয়ে। ওকে, জনাব মোহাম্মদ রফিকুল হাসান, আপনি জানেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মানে টিআই দুর্নীতি ধারণা সূচকে যে বাংলাদেশের অবস্থান অবনমনের কথা বলার পরে তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে আমি একটু উদ্ধৃত করতে চাই যে তারা বলছেন তাদের দুর্নীতি সূচক নিরূপণের মেথোডোলজি কিছু তথাকথিত বিশেষজ্ঞ ব্যবসায়ের মতামত গ্রহণ করা এবং তাদের বিভিন্ন জায়গায় কিছু কমিটি আছে নানা নামে, সেই সমিতি বা কমিটির মাধ্যমে কিছু তথ্য বা উপাত্ত সংগ্রহ করা, তাদের মেথোডোলজিটাই ত্রুটিপূর্ণ, তারা যেটি পদ্ধতি ব্যবহার করে সেটি স্বচ্ছ নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতি সূচক তৈরির পদ্ধতিটার মধ্যে ট্রান্সপারেন্সি নাই, অর্থাৎ ট্রান্সপারেন্ট নাই, সরকারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন মাত্র। তথ্যমন্ত্রীর পুরো অভিযোগটা অনেকটা এরকম। এটিকে আসলে খুব বেশি উড়িয়ে দেওয়া যায়? আপনারা যাদের সঙ্গে কথা বলেন তারা বেশিরভাগ সময় আপনাদেরই তো মানে ভাই, বন্ধু, পরিচিত, সমমনা। খালিদ মহিউদ্দিন, আসলে যে কথাটা আমাদের প্রতি বছরই এই সিপিআই এর সূচকের অবস্থা প্রকাশের পরে বলতে হয়, সেটা আবারও আমি পুনরায় বলছি যে এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি গবেষণা। এটার সাথে কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কোনো সংযোগ নেই। এমনকি আমরা এক্ষেত্রে কোনো তথ্য উপাত্ত প্রদান করা বা কোনো বিশ্লেষণ করে দেওয়া এই ধরনের কাজও আমরা করি না। শুধু আমরা যেটা করি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে একই সাথে সারা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে, আপনি জানেন যে 180টি দেশের ইন্ডেক্স প্রকাশ করা হয়েছে। এটা প্রকাশ করা হয়, আমরাও গতকালকে এটা প্রকাশ করেছি মাত্র। তো এক্ষেত্রে তো আসলে তথ্যমন্ত্রী যে বক্তব্যগুলো বলেছেন এটা হয়তো একটা মেথোডোলজি সম্পর্কে আসলে হয়তো একটা গ্যাপ রয়েছে এখানে,
এবং আলোচনাতে অনেক সময় এদিকে চলে গেছে যে এটা টিআইবির প্রতিবেদন, কিন্তু আসলে এটা তো আদৌ টিআইবির প্রতিবেদন নয়, এটা TI এর প্রতিবেদন। টিআই তৈরি এবং আন্তর্জাতিকভাবে খ্যাতনামা যারা গবেষক একাডেমিশিয়ান আছেন, যেমন আপনার কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা আছেন এটার সাথে সংশ্লিষ্ট, আপনার লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের গবেষকরা সংশ্লিষ্ট আছেন। তো এটা জনাব মোহাম্মদ রফিকুল হাসান, জি, আমি এটা প্রশ্নটি বিস্তারিত এভাবে আমরা- করতে চাই যে জি। টিআই গবেষণা করুক, তারা আসলে বাংলাদেশের পারসেপশনটা বোঝার জন্য জি। কারো না কারোর সঙ্গে তো কথা বলেছে। অবশ্যই। তথ্যমন্ত্রী প্রশ্নটি তুলেছে, যাদের সঙ্গে কথা বলেছে তারা আসলে নামে বেনামে আপনারাই, না আপনাদেরই পরিচিত, যারা আসলে গভর্নমেন্টকে বা দুদককে বা এস্টাবলিশমেন্টকে আঘাত করতে চান তারাই তো। না না, এটা সম্পূর্ণ না, কিন্তু আসলে তারা ভুল কারা, ধারণা। আপনারা তাদের নাম প্রকাশ মানে হ্যাঁ, করলে আমরা নাম জিনিসটা- প্রকাশ করেছি তো। আপনি ধরুন, আমি আপনাকে বলছি যে জি। যেমন বিশ্ব ব্যাংকের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল অ্যাসেসমেন্ট আছে, ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট আছে, পলিটিক্যাল রিস্ক সার্ভিসেস ইন্টারন্যাশনাল কান্ট্রি রিস্ক গাইড আছে, বার্টলসম্যান ফাউন্ডেশন ট্রান্সফরমেশন ইন্ডেক্স এর আছে। মধ্যে অন্তত 4টি সংস্থার মধ্যে এক মানে আমি আরেকটু বলি। একাধিক জনবল ওইখানে কাজ মানে একাধিক সংস্থায় কাজ এগুলোর করে। সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। আপনাদের নাই, মানে কি ট্রান্সপারেন্সি তারা- ইন্টারন্যাশনাল বাংলাদেশের কোনো সংশ্লিষ্টতা নাই। হ্যাঁ, ওয়ার্ল্ড আচ্ছা। ইকোনমিক ফোরামের মধ্যে আছে, ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট, রুল অফ ল প্রথম- ইন্ডেক্স আছে, জি। এবং এটাকে বলা হয় সার্ভে অফ সার্ভে। ওকে, 13টি এই ধরনের বৈশ্বিক ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে ওনারা ডেটাগুলো নিয়ে সেটাকে ট্রান্সফর্ম করে 0 to 100 একটা স্কেলে ওনারা প্রেজেন্ট করেন। তো সুতরাং এখানে আসলে এই মানে টিআইবির প্রতিবেদন এটাকে বলা বা এই দিকটা আসলে আমার মনে হয় একটু মানে একটা ইনফরমেশন গ্যাপের কারণে হয়তো এটা এই হচ্ছে। সার্ভে ও সার্ভের গুরুত্বটা কি আসলে? এটা আসলে কারণ হচ্ছে যে কথা পাবলিক ডোমেইনে আছে সেটা আবার তুলে নিয়ে সেটি বলার কি কোনো আলাদা গুরুত্ব বহন এটা করে? আমি বলি আপনাকে, ধরুন 2001 থেকে আপনি যদি দেখেন 2001, 2, 3, 4, 5 আমরা কিন্তু সর্বনিম্ন পর্যায়ে ছিলাম। আপনি দেখুন এই ইন্ডেক্সটা থাকার ফলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে ক্রমশ ওই সর্বনিম্ন জায়গাটা থেকে কিন্তু আমরা উঠে এসেছি। একেবারে সর্বনিম্ন জায়গাতে আমরা ছিলাম পৃথিবীর দেশগুলোর মধ্যে, Okay. সেখান থেকে আমরা উঠে 17তম অবস্থান পর্যন্ত আমাদের অগ্রগতি হয়েছে। এবছর হয়তো আমরা আরো 2 ধাপ 3 ধাপ 4 ধাপ নেমে গিয়েছি, বা যেটা অ্যাবসোলিউট স্কোর সেটা 26 থেকে 28 হয়েছে, কিন্তু এর আগে কিন্তু আবার অ্যাবসোলিউট স্কোর বেড়ে 27 হয়েছিল, 27-এ পৌঁছেছিল। তো এখন এটা কিন্তু একটা ইন্ডিকেটিভ একটা আচ্ছা, সিচুয়েশনকে ইন্ডিকেট করছে। এবং Okay. আপনি দেখুন যে প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্সের নীতি ঘোষণা করেছেন, এই যে এত উনি হাই প্রায়োরিটি দিচ্ছেন, এটাও কিন্তু একটা রিফ্লেকশন যে Okay. দুর্নীতিটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনাব নুরুল আনোয়ার, আমরা জানতে চাইছিলাম যে মাদক যেভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার, এবং যেভাবে বড় ধরনের অপরাধীদের বিচার করা হচ্ছে বা তাদেরকে মৃত পাওয়া যাচ্ছে চিরকুট সহ, সে ব্যাপারে একটু আপনার মতামত জানতে চাই। মাদকের কথাটায় আসি। আমরা 1918 সালের মে মাসের 27 তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। উনি চাওয়ার সাথে সাথেই পুলিশ প্রধান এবং র্যাব প্রধান একই সুরে কথা বললেন। আমরা মাঠ পর্যায়ে কী দেখলাম, এর আগে আবার মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা কাজ করেছেন, কিছু গ্রাউন্ড ওয়ার্ক বা ফিল্ড ওয়ার্ক করেছিলেন। বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে রিপোর্ট নিয়েছিলেন কারা কারা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে মাদক মূলত ইয়াবার সাথে সংশ্লিষ্ট, কারবারি এবং এর হারবারার এবং এটা ব্যবসা করেন। সে তালিকাটা আমরা পত্রপত্রিকায় পেয়েছি, পুরা নাম সবাই পেয়ে দেখলাম সবাই। এরপরে দেখা গেল কি অভিযান শুরু হলো। শুরুর পর্যায়ে কিছু কিছু লোককে ধরা হলো, অনেক জায়গাতে ছোট বড় মাঝারি ধরলো। এরপরে স্টেজে হঠাৎ করে দেখা গেল মানুষ মারতে শুরু করলো, যেটাকে এই আমাদের দেশে নতুন একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে ক্রস ফায়ার, একটা নতুন পদ্ধতির কথা আমরা দেখলাম। পদ্ধতির মাধ্যমে এক ব্যক্তিকে ধরা হয়, ধরার পর তাকে সে মাদকের কথা বলে, উদ্ধার করার জন্য পুলিশ বা যারা গ্রেপ্তার আটকে নিয়ে যায়, নেওয়ার পরে তারই সাথীরা এসে তাকে ছিনতাই করার চেষ্টা করে, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন ফায়ার এক্সচেঞ্জ হয়, এক্সচেঞ্জে ওই ব্যক্তি মারা যায়, রাইট। আর পুলিশের লোকজন কিচ্ছু হয় না, কেউ মারা যায়নি আজকে পর্যন্ত। তার ডেড বডির পাশে কিছু মাদক পাওয়া যাবে, আর একটা ফায়ার আর্মস পাওয়া যাবে। দেখা যাবে ফায়ার আর্মসটা একরকম, গুলিটা আরেকটা, এক ক্যালিবার ফায়ার আর্মসে, গুলি অন্য ক্যালিবারের, বাস্তবতাটা এটা পাওয়া যাচ্ছে। আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি, ওই পর্যন্ত শেষ। তো পয়লা দিকে সবাই ধন্য ধন্য করলো, ভালোই তো কাজ হচ্ছে। এখন প্রশ্ন হলো, মাননীয় প্রধানমন্ত্রী বলছে এটা বন্ধ করো, উনি কি কোনো জায়গাতে নির্দেশ দিয়েছে মৌখিক বা লিখিতভাবে নরহত্যা করতে হবে? আমার মনে হয় কোনো নির্দেশ নাই, কেউ কোথাও দেখাতে পারবে না। তাহলে যারা এটা করছে এরা অতি উৎসাহী হয়ে ব্যক্তিগতভাবে এই কাজ শুরু করলো।
এখন একটা প্রশ্ন, কেন এটা করলো, এর দ্বারা কি দাঁড়ালো? আমরা যতটুকু জানি এ পর্যন্ত প্রায় 400-এর মতো কাছাকাছি লোক 2018 সালের মে থেকে নিয়ে এ পর্যন্ত, এখনও ক্রস ফায়ার একটা দুটো করে হচ্ছে, ক্রস ফায়ার হয়ে গেল। মাঝখানে কমিশনার কক্সবাজারের ইকরামুল টেকনাফের, ও মারা যাওয়ার পরে একটা নাটকীয় সৃষ্টি হলো। এটা একটা অন্যরকম ইম্প্যাক্ট আসলো, কিছুদিন বন্ধ থাকলো। এটা দেখা গেল পরবর্তীকালে জানা গেল রিসেন্টলি নাম বিভ্রাটের কারণে তাকে হত্যা করা হয়েছে। এই একরামুল সেই একরামুল না, যে একরামুল টার্গেট ছিল সেই একরামুল এখন আত্মসমর্পণের জন্য এক জায়গাতে অপেক্ষমান আছে জীবিত অবস্থায়, আর যে মারা গেছে সেই ব্যক্তি না। আচ্ছা, এখন এর তো অনেকগুলি দিক আছে, এটা সব দিক প্রকাশ্যে বলা যায় না, তবু কিছু কিছু দিক বোধহয় বলার প্রয়োজন। সেটা হচ্ছে যারা এই ক্রস ফায়ার দিচ্ছে এরা কিন্তু মানুষ, সরকারি কর্মচারী, বিভিন্ন বাহিনীর সদস্য হতে পারে। সরকারি কর্মচারী একটা টাইমের পরে আবার অবসরে চলে যাবে, ব্যক্তিগত জীবনে চলে যাবে, সে আবার সাধারণ নাগরিক হয়ে যাবে, আগের তকমা থাকবে না। কিন্তু এই লোকটার নরহত্যার অভ্যাস হয়ে যাচ্ছে। যে কোনো লোক মানুষ হত্যা করতে পারে না, কঠিন কাজ এটা। এরা কিন্তু প্রফেশনাল কিলার হয়ে যাচ্ছে। রিটায়ারমেন্টের পরে যে এরা কোনো অর্গানাইজেশন করবে না, প্রাইভেট কোনো কিলার বাহিনী, কে বলতে পারে? এটা একটা ভাবে আমাদের ভাবার দরকার আছে। জনাব নুরুল্লাহ নোয়ার, আমি একটি প্রশ্ন না করে পারছি না। আপনি পুলিশের প্রধান ছিলেন, আপনি যখন ছিলেন পুলিশের প্রধান পদে তখনও তো পুলিশের ক্রস ফায়ার বা বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে, ঘটে নাই? এটা পুলিশের ক্রস ফায়ারটা আমাদের দেশে খুব বেশি পুরনো না, 2004। আচ্ছা, ওখান থেকে শুরু। পয়লা সেনাবাহিনী শুরু করলো, পরে একটা টাইমের পর দেখলো যে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, বন্ধ করা হলো। তারপরে র্যাব করলো। র্যাবও চমক দেওয়ার জন্য পয়লা, কারণ অ্যাকচুয়ালি প্রথম দিকে র্যাবটা এটা পুলিশের একটা অর্গানাইজেশন বললেও, এলিট ফোর্স বললেও, বাস্তবে এটা ছিল সেনা নিয়ন্ত্রিত। কার নিয়ন্ত্রিত? যিনি এডিজি হইতেন, কি বলে, অপারেশন, তিনি এটা নিয়ন্ত্রণ করতেন। ডিজি খুব একটা ছিল না। যারা ডিজি প্রথম দিকে ছিলেন এরা সেই মানসিকতার মানুষও না, এই ধরনের শক্ত মানসিকতার মানুষই না। ওনারা যা করতো, এডিজি সাহেব যা করতেন সেটাকে ওনারা ডিটো করতেন। এটা ছিল বাস্তবতা, সবাই আমরা জানি। যাক, সেটা পরবর্তীকালে বর্তমান যিনি ডিজি আসার পরে র্যাবকে কিন্তু সত্যিকার অর্থে র্যাবের নিয়ন্ত্রণে আসছে, যে কথাটা আমার মানতে হবে। বেনজির আহমদ আসার পরে কিন্তু র্যাবটা র্যাবের নিয়ন্ত্রণে আসছে। ওকে, ফলে এখন কিন্তু আগের মতো র্যাবের কাছ থেকে আমরা ওই জিনিসটা পাই না, পরিমাণ কমে গেছে, অনেকটা নিয়ন্ত্রিত হয়ে গেছে। কিন্তু মাঝখানে সম্প্রতি দেখা যাচ্ছে পুলিশ বাহিনীর সদস্যরা, পুলিশ বাহিনী অতি উৎসাহী, সবাই না, কোনো কোনো জেলা অতি উৎসাহী কিছু অফিসার এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে, যেটা নাই কোনোভাবে আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের কোনো স্ট্যাটিউট, এটা অন্য কোনো ল, আইন, আমার মনে হয় যে আপনার চেয়ে পরিষ্কার করে আর এটা বলা সম্ভব না। তবে আপনাকে ধন্যবাদ জনাব। আমি জনাব নুরুল্লাহ নোয়ার আপনাকে একটু ধন্যবাদ জানিয়ে আমি একটু জনাব মইদুল ইসলাম আপনার কাছে যেতে চাই। জনাব মইদুল ইসলাম, দুদকের সীমানা নিয়ে আমরা কথা বলছিলাম। এখন যে বিষয়টি নিয়ে পাবলিক ডোমেনে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে দুটি বিষয়, যে দুদক কি আসলে কারো স্কুলে গিয়ে, হাসপাতালে গিয়ে ডাক্তাররা উপস্থিত আছেন না আছেন সেগুলি দেখেই আসলে সময় পার করছে কিনা, মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছে কিনা। কারণ আমরা দুদককে, যেটিকে সত্যিকার অর্থে এক্সাম্পলারি কোনো কিছু আমরা করতে দেখছি না। অর্থাৎ আমরা দেখছি যে কোনো একটি মন্ত্রণালয়ের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আফজাল বা তার স্ত্রী, যিনি খুব উচ্চপদস্থ কর্মকর্তা নন, তাকে ধরা হচ্ছে, কিন্তু তিনি তাদের জন্য যে কাজ করছেন, যাদের জন্য, তাদের ব্যাপারে দুদকের কোনো, এটি অভিযোগ অবশ্য আমি না, মানে মানুষের কথা যেটি বলছেন বা যারা বলছেন সেটা দুদকের যে কাজ নয়। আবার শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের, স্বাস্থ্য বিভাগের যে কর্মকর্তার কথা বললেন আফজাল, স্বাস্থ্য অধিদপ্তরের আজকে এক বড় কর্মকর্তাকে তো ডেকে তার বক্তব্য নেওয়া হচ্ছে, যে তারাও আমাদের ইয়েতে আছে। আবার এক্সাম্পলারি যে একেবারেই কিছু নেই সেটাও আপনি বলতে পারবেন না, সেই ধরনের অনেকগুলোই আমাদের কাছে আছে।
ব্যক্তি গেলে আপনি হয়তো আবার রাজনৈতিক কালারে চলে যাবে, তো সেই রঙে আমি যেতে চাইছি না। কিন্তু আমাদের কাছে হিসাব আছে যে কত ধরনের মানুষের দুর্নীতির ইয়েটা আমরা করছি, ব্যাংক থেকে শুরু করে নানান জায়গায়। কিন্তু মুশকিল হচ্ছে যে বাংলাদেশে আপনার দুর্নীতির ক্ষেত্র যত বড়, আমি যদি এক কথায় আপনাকে বলতে চাই, তাহলে দুর্যোগের সীমানা তত বড়। ওকে, এখন আপনি বলেন যে কোনটা দুর্নীতি নয়। এই যে স্কুলে শিক্ষক থাকছেন না, এটি কি খুবই সুনীতি? না। আপনি কি সেটা প্রশংসা করবেন? না, করছেন না, ঠিক আছে। তাহলে ওই জায়গাটাই দেখবার জন্য কেউ দায়িত্ববান কেউ আছেন, রাইট, আছেন শিক্ষা মন্ত্রণালয়, যাচ্ছেন না উনি। আচ্ছা, যাচ্ছেন না বলেই এই কাজটা ঘটতে পারছে। তাহলে আমার এখানে আমার অন্যান্য অনেক কাজের ভিতরে যেটি হয়তো আপনি বলতে চাইছেন সেটি হলো যে দুদক শুধুমাত্র দুর্নীতি সংগঠিত যেটি হয়েছে সেটির মামলা মোকদ্দমা এই সমস্ত নিয়েই থাকবে, এইটি হয়তো বা বলতে চাইছেন। কিন্তু সেইটা হচ্ছে যখন দুর্নীতি দমন ব্যুরো ছিল তখন কাজের সীমানা ছিল ওইটুকু। রাইট। 2004 সালে যখন স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা হলো, তার কাজের জন্য তার যে আপনার চার্টার অফ ডিউটি, যেটি আমাদের সেকশন 17 2004 সালের দুর্নীতি দমন কমিশন আইনের 17 ধারায়, সেখানে আপনার একেবারে ক থেকে ট পর্যন্ত বিস্তারিত একটি তালিকা দেওয়া আছে। তার ভিতরে যেমন মামলার অনুসন্ধান তদন্ত আছে, তেমনি তার সাথে দুর্নীতি প্রতিরোধের জন্য মানুষকে সচেতন করা আছে, দুর্নীতি কেন ঘটে সেটা মানে খতিয়ে দেখা এবং সেটার জন্য আপনার গবেষণা করা সেগুলোও আছে। এবং দুর্নীতি দমন কমিশন আর টিআইবি তো এক ধরনের কাজ করবে না যে শুধুমাত্র তথ্য নিয়ে আমি থেকে যাব। আমার তো কিছু ওখানে আপনার ব্যবস্থা গ্রহণ করবার মতন ক্ষমতা আছে আমার কাছে। সুতরাং আমি সেই জায়গায় কেন টিচার থাকছেন না সেটি এটা দেখবার বিষয়। আরেকটি হচ্ছে যে সুনির্দিষ্ট অপরাধের মধ্যে পড়ে কিনা। ওকে, অবশ্যই পড়ে, মানে কারণ হচ্ছে যে পরে হচ্ছে যে কারণ আমি বলি আপনাকে সেটি হচ্ছে যে সুনির্দিষ্ট অপরাধ একটু ব্যাখ্যা করতে আমাদের দর্শকদের একটু সুবিধা হবে, যে মানে ওই জায়গাটা যদি একটু বলে দেন আর কি। সেটা হচ্ছে যে আপনার ওই দণ্ডবিধিতে জি একটি ধারা আছে 166, সেইখানকার যে কথাটা সেইটি হচ্ছে সরকারি কর্মচারীরা যদি তাদের কোনো সরকারি কর্মকর্তা যদি কাউরি ক্ষতি করার মানসে কিংবা ক্ষতি হবে জেনে আইন বিরুদ্ধ যদি কোনো কাজ করেন সেটাই ওই যে 166 এর অপরাধ হবে। এখন একজন ডাক্তার সাহেবের অনুপস্থিতি থাকলে ওই জায়গায় যে ক্ষতি হবে এটা কি ওই ডাক্তার সাহেবের জানা নেই? ওকে, আমরা একটা বিরতি নিচ্ছি, যখন আমরা বিরতির পর ফিরে আসবো জনাব মহিদুল ইসলাম, আরেকটি যেটা পপুলার কোশ্চেন, আমারও একটু কোশ্চেন, 30 ডিসেম্বরের নির্বাচন নিয়ে এত কথা হলো এবং 30 ডিসেম্বরের নির্বাচন অন্তত 4 স্তরে কর্তব্য অবহেলার অভিযোগ আমরা শুনেছি, যেটি 166 অনুযায়ী দুর্নীতির সংজ্ঞার মধ্যে পড়ে বলে আমার ধারণা। সেই ক্ষেত্রে সেইটা আপনি বিবেচনা করবেন কিনা যে সেখানে যারা রিটার্নিং অফিসার ছিলেন, প্রিজাইডিং অফিসার ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা ছিলেন, তাদের দায়িত্ব অবহেলা বা তাদের অপব্যবহার ক্ষমতার যদি আমরা বলি, ফৌজদারি কার্যবিধির 166 বলছিলেন জনাব মাহিদুল ইসলাম। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই একইভাবে নির্বাচনের কাজ পরিচালনায় সরকারি কর্মকর্তাদের অবহেলাকে কি আসলে দুর্নীতি বলা যায় কিনা, দুর্নীতি দমন কমিশন সেটি তদন্ত করে বা না সেটি বলা যাবে। কিন্তু কথা হলো যে আপনার দুর্নীতি দমন কমিশনের তো ফ্যাক্ট স্পিকার নিয়ে কাজ করতে হবে। এখন কত লোকে কত কথা বলে সেটা দিয়ে তো আর এইটা করা যাবে না যে কি হয়েছে। একদম সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে সেখানে আপনার এই বিষয়ে আসবে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আপনারা নিজেদের থেকে কোনো তথ্য প্রমাণ খুঁজতে চাইবেন না, যেমন এটি শিক্ষক বা ডাক্তারদের ক্ষেত্রে আপনারা নিজেরাই উদ্যোগী হচ্ছেন, যেটিকে স্বপ্রণোদিত আমরা বলতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আপনারা নিজেরা না। কাজের তো ওই যে বললেন দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্র কত বড়, তারপরে আমি কত জায়গায় যাব, আমার কত মানুষ আছে, কত কাজ আছে, এবং মানুষের প্রায়োরিটি কোনটা, সেইগুলো বিবেচনা করে তো আমাকে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা যে জায়গাগুলোতে মানুষের বেশি দুর্ভোগের জায়গা সেই জায়গায় তো আমাদের দেখবার, আবার ওইটা দেখবার জন্য তো একটা অথরিটি আছে আপনার নির্বাচন সংক্রান্ত বিষয়ে যাবার জন্য। আচ্ছা, আমরা আবার একটু জনাব রফিকুল হাসান আপনার কাছে একটু জানতে চাইবো যে
এইবার একটু টিআইবি প্রসঙ্গে আসি, যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই অভিযোগ করেছিল যে তারা বেশ কয়েকটি সংসদীয় আসনে দুর্নীতির খোঁজ পেয়েছে। আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একজন ট্রাস্টি জনাব হাফিজউদ্দিন খান, তার কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা এই ব্যাপারটি নিয়ে একটি সুনির্দিষ্ট অভিযোগ করবেন কিনা, যেটি জনাব মাহিদুল ইসলাম বললেন। তিনি বললেন যে না, তিনি অভিযোগ করতে, তারা একটি গবেষণা প্রতিষ্ঠান, অভিযোগ করাটা তাদের কাজ না। আপনিও কি সেরকমই মনে করেন? হ্যাঁ, দেখুন, গবেষণার পদ্ধতির মাধ্যমে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করি, এটা কিন্তু উনি খুব সুন্দর বলেছেন যে টিআইবি যেটা করে আর আমরা যেটা করি এটার মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে। রাইট। আপনি কিন্তু অন্য একটি সংস্থা কিন্তু ইনভেস্টিগেট করছে, আর আমরা কিন্তু যেটা করছি রিসার্চ। তো রিসার্চের এভিডেন্সটা তো অন্যরকম। এখন আপনি যদি আমার কাছে এসে হার্ড এভিডেন্স দাবি করেন, রিসার্চার হিসেবে তো আমি আপনাকে ওই হার্ড এভিডেন্স দিতে পারবো না। রাইট, কারণ হচ্ছে যে আপনারা সবই হিয়ারসে নিচ্ছেন, এবং আপনি যদি কোনো কম্পিটেন্ট কোর্টে আপনাকে চ্যালেঞ্জ করা হয় তাহলে আপনি আসলে দেখাতে পারবেন। আমরা হিয়ারসে বলবো, যেটা দুদকের জন্য হিয়ারসে বলবো। রাইট, আপনি কম্পিটেন্ট কোর্ট যখন আপনাকে চ্যালেঞ্জ করবে, কম্পিটেন্ট কোর্ট যখন আপনাকে চ্যালেঞ্জ করবে, আপনি আসলে আপনার পক্ষে কাগজ দেখাতে পারবেন না। আমি তো গবেষণা, আমি আমার গবেষণাটা দেখাবো। আমরা কিন্তু গবেষণা নিয়ে কোর্টের কাছে আপনি একটা অভিযোগ করছেন, যে অভিযোগটাকে সবকটা গণমাধ্যম এত গুরুত্ব দিয়ে ছাপাচ্ছে। আপনার নিশ্চয়ই মনে আছে 2010-এ আমরা যখন ন্যাশনাল হাউসহোল্ড সার্ভেতে বিচার বিভাগীয় সেবাকে দুর্নীতিতে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বলেছিলাম, তখন কিন্তু আমাদেরকে আদালত থেকে ডাকা হয়েছিল, এবং আমরা কিন্তু আমাদের গবেষণার সমস্ত দলিলপত্রাদি তাদের দিয়েছিলাম, যতটুকু গবেষণার ইথিক্স বজায় রেখে দেওয়া যায়। তাতে কিন্তু কোর্ট সন্তুষ্ট হয়েছিলেন যে এটা গবেষণার পদ্ধতির মধ্যে এটা সঠিক। আমি যতদূর আইন বুঝি জনাব, কিন্তু আপনি ধরেন আপনি যখন অভিযোগ করবেন তখন আপনি একটা পার্টি হবেন, অভিযোগ এবং গবেষণা তো এক নয়। সেইজন্য আপনি অভিযোগ করতে চান না, আপনি আসলে মিডিয়ার দৃষ্টি শুধু আকর্ষণ করতে চান। আমি কিভাবে বলতে পারি চাই, আমরা কিন্তু বলেছি যে এটাকে যেমন ইলেকশন কমিশন যেমন এটাকে ডিল করতে পারে, এই ইস্যুটাকে, এটাকে কিন্তু বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমেও সমাধান করা যেতে পারে। আবার আপনি বলেছেন এখানে দুদকও আসতে পারে। আপনি হ্যাঁ, আপনি ইলেকশন কমিশনের উপরে দায়িত্ব দিচ্ছেন, ইলেকশন কমিশন যেখানে পার্টি, আসলে তো ওনারই ইলেকশন কমিশন তো পার্টি, আপনি তো অভিযোগ ইলেকশন কমিশন এগেইনস্টে করছেন। জি, এটা একটু অক্সিমোরন হচ্ছে কিনা? না 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 না, এটা ঠিক নয়। আমি আপনাকে যে জিনিসটার যে দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে যে গবেষণা করে আমি যেটা আনছি এটাকে কিন্তু ডাটা ভ্যালিডেশন প্রসেসটা কমপ্লিট করে আমি জিনিসটাকে এনেছি, এবং এটা কিন্তু আমি বলতে পারবো না খালিদ যে আমি, ধরুন খালিদ আপনি দুর্নীতি করেছেন, আপনার দুর্নীতির জন্য আমার একটি ভিডিও ক্লিপ আছে, আপনার দুর্নীতির জন্য আমার একটি অডিও ক্লিপ আছে, সেটা কিন্তু গবেষণা নয়, সেটা কিন্তু ইনভেস্টিগেশন। এই প্রশ্নটা কিন্তু আমাদের বারবার আমাদের মুখোমুখি হতে হয়। গবেষণা কেন বলছেন? আমি যদি বলি এটা একটি সংকলন, আপনারা পত্র পত্রিকা থেকে যা যা খবর আপনাদের পছন্দ হচ্ছে সেটা আপনারা সংকলন করছেন। আপনি জানেন যে আমরা এই গবেষণা করতে গিয়ে মোট 14,700 মানুষের সাথে কথা বলেছি। ওকে, মোট 14,700। তাহলে আপনাদের কাছে কোনো অডিও ক্লিপও কেন নাই? এটা তো আমার গবেষণা পদ্ধতির মধ্যে পড়ে না। মানে আপনারা কথা বলেছেন সেটি রেকর্ড করেন না? হ্যাঁ, ইনি তো আমার কি ইনফরমেন্ট, ইনি আমার না, শুনুন, আমি রেকর্ড করছি বা আমি নোট নিচ্ছি সেটা কিন্তু গৌণ, কিন্তু আমি এই যে 14,700 লোক যারা নির্বাচনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সংশ্লিষ্ট ছিলেন, তাদের কথার মধ্য দিয়ে এই জিনিসটাকে ভ্যালিডেট করে নিয়েছি। এটা তো একটা গবেষণার স্বীকৃত পদ্ধতি আন্তর্জাতিকভাবে। না না, আমি আপনার সাথে একমত। আমি আসলে ব্যাপারগুলি বুঝতে চাইছি। এখন কিন্তু যিনি তদন্তকারী সংস্থা তিনি যাবেন, ওকে, টিআইবি রিপোর্টকে কগনিজেন্সে নিয়ে যে ঠিক আছে গবেষণার মধ্যে যেহেতু এসেছে তাহলে আমাকে এখন ইনভেস্টিগেশন করতে হবে, ওকে, এইটাই কিন্তু এক্সপেক্টেড। এটাকে আউট এন্ড আউট প্রত্যাখ্যান করে দেওয়া, কারণ সেটা কিন্তু হচ্ছে, সেটাই হচ্ছে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা। না, কারণ আউট এন্ড আউট প্রত্যাখ্যান করার ব্যাপারটা কি, কারণ আমি আসলে হিস্টোরিক ভাবে জানি টিআইবি সবসময় আমার বিরুদ্ধেই বলে। এটা তো টিআইবি ওয়াচডগ, তার তো এটা রোলটাই তো এটা। যদি তার রোলটা এটা হয় তাহলে হচ্ছে ওয়াচডগ। না, আমি শুধু প্রশ্নের জন্য প্রশ্ন করছি, তাহলে কি সে সব সময় কনক্লুশন থেকেই আসলে ইন্ট্রোডাকশনে আসে? না, তা কেন? তা অবশ্যই আমার গবেষণাতে আমাকে ইন্ট্রোডাকশন থেকেই শুরু করতে হবে। ওকে, গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত গণমাধ্যম জবাবদিহি নিশ্চিত করতে পারে কিনা, এবং সেই জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে আসলে দেশ এগিয়ে যায় কিনা, দুর্নীতি মুক্ত হতে পারে কিনা। আমরা দুটি উদাহরণের কথা এখন বেশি শুনছি। সিঙ্গাপুর গণমাধ্যম স্বাধীন নয় কিন্তু দুর্নীতি নাই, আবার গণমাধ্যম স্বাধীন একটি দেশ, তুলনামূলক স্বাধীন ফিলিপাইন, সেখানে অনেক বেশি দুর্নীতি রয়েছে। দুর্নীতি দমনের জন্য পয়লা যেটা দরকার হচ্ছে মানুষের মানসিকতা, জনগণের মানসিকতা। আমি যদি দুর্নীতি করতে না চাই, আমাকে তো আর কিছু করার দরকার নেই, আমাকে মিডিয়ারও দরকার নেই, আর দুদকেরও দরকার নেই, আমি এমনি ভালো থাকবো। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের দেশে মানুষের ভিতরে এমন একটা জিনিস, এখন থেকে না, বহু আগে থেকেই, আমি জানি না আমাদের বাঙালি জাতি বোধহয় যখন আমরা মানে রাজ্য শাসন করতে শুরু করলাম তখন থেকে বোধহয় আমাদের মধ্যে দুর্নীতি শুরু হয়ে গেছে, এটা আমার ধারণা। আর এর জন্য মিডিয়া কি করবে? আপনার প্রশ্নটা ছিল মিডিয়া এখন কি কাজে লাগবে? মুক্ত গণমাধ্যম দরকার নাকি আসলে গণমাধ্যম? আমি মনে করি যে এই ঘটনাগুলি ঘটে, এগুলো যদি প্রকাশ না পায়, দুদক জানবে কি করে, ব্যবস্থা নেবে কি করে, অথবা দুদক ছাড়া অন্য যে কোনো যে প্রতিষ্ঠানগুলো অথবা
যে প্রতিষ্ঠানে দুর্নীতি হয় সেখানে কর্মকর্তারাই বা কী ব্যবস্থা নেবেন জানতে হবে তো। মিডিয়াতে প্রকাশ হবে, পত্রিকা আসবে, টিভিতে আসবে, জানবে সবাই, দেশবাসী জানবে, চতুর্মুখী চাপ হবে, এ তদন্ত হবে, কিছু না কিছু হবে। এখন যদি সেখানে মিডিয়া স্বাধীন না থাকে, মুখ বন্ধ রাখা হয়, তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মিডিয়া যে যাই বলুক অনেকটা মুক্তভাবেই কাজ করে। কোন খবরটা আসে না আপনি বলেন তো? সব খবরই আসে। এই দুদুগের একটা ঘটনা যেটা আমরা পরশুদিন মধ্যে পেপারে দেখলাম, ইত্তেফাকে প্রথম আলোতে একটা দেখলাম, একটা ভুল তদন্তে একটা লোক 3.5 বছর জেল খাটলো। তাহলে দুদুককে তো ছাড় দেয়নি। দুদকের একজন পরিচালককে আমরা আসলে আমি ওইটাতে বাদ দিলাম, আমি যে সংবাদের কথা তাকে বলছি শাস্তি দেওয়া হয়েছে। যে 3.5 বছরে যে একটা লোক কাটলো দুদকের ভুলে, এটা দুদক থানার মতো না, এখানে সিস্টেমেটিক কাজ করে দেখার জন্য অনেকগুলো অফিসার আছে, এরকম ভুল হয়ে যাওয়ার কথা না, হয়ে গেছে। কি দুদককে তো মিডিয়া ছাড় দেয় নাই, অর্থাৎ মিডিয়ার এই ওয়াশ করার কারণেই সবাই কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। আপনি বলেন যারা দুর্নীতি করে, সরকারি প্রতিষ্ঠান, অর্গানাইজেশন, সেবা দানকারী প্রতিষ্ঠান, সবাই সতর্ক থাকে। যদি এটা না থাকতো সবাই কিন্তু লাগামহীনভাবে করতো, এখনও করে, এখন যা করে তার 1000 গুণ বেশি করতো। ওকে, এটা হচ্ছে সোজা কথা। আরেকটা কথা বলেন, আপনি সিঙ্গাপুরে উদাহরণ দিলেন, তো কিছু কিছু জায়গার মানুষ এমনি ভালো। যেমন একবার একটা প্রশ্ন উঠছিল কোনো এক জায়গাতে, একটা সেমিনারে, বিলাতে পুলিশ নিয়ে কথা হচ্ছিল। এক ভদ্রলোক বিলাত থেকে আসছেন, উনি একটা সেমিনারে কথা বলছিলেন, বিলাতে পুলিশ এই করে, ওই করে, ওই করে, আর আমাদের দেশে পুলিশ রিভার্স। 1835 সালে একজন জজ সাহেব, ইংরেজ জজ সাহেব, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পুলিশের উপরে মন্তব্য করছেন এভাবে, আনটলারেবল ইভিল। ব্রিটিশ পুলিশকে তুলনা করে আমাদের পুলিশ সম্বন্ধে বলছেন আনটলারেবল ইভিল, আমার কাছে লেখা আছে। তাহলে এই আনটলারেবল ইভিল থেকে আমরা এখনও ফিরে আসি নাই, তেমন কোনো পরিবর্তন হয় নাই। 1835 সালে একজন ব্রিটিশ জাজ উনি এই মন্তব্য করে গেছেন। প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে চেঞ্জ হচ্ছি না কেন? আমরা কিন্তু সহসা চেঞ্জ হব না। সমাজে প্রতিটা জায়গাতেই সমস্যা, ক্ষত। শরীরে যে সব জায়গাতে ক্ষত থাকে, মেডিসিনটা দিবেন কোথায়? কে দিবে মেডিসিন? যে দিবে তার হাতে ক্ষত। খাওয়া যাবে না? না বলছি, যে দিবে খাওয়াবে কি করে? হাতে তো ক্ষত। ফলে আমরা সহসা কিন্তু এত পরিবর্তিত হব না। তবে আমি যে কথাটা বলছিলাম, তো সেখানে কথা প্রসঙ্গে আমি বলছিলাম যে আমরা যদি দুধকে ছানি হবে মাখন, তাই না? দুধ থেকে মাখন হয়। যদি আপনি পানিকে ছানেন, পানির থেকে কী হবে? পানি। ব্রিটিশের এই পুলিশটা ব্রিটিশ জনগণ থেকে আসে, ওখান থেকে রিক্রুট হয়। ওখানে জনগণ হচ্ছে দুধ, আমার জনগণ হচ্ছে পানি। পানিকে ছানে আপনি দুধের ফল কী করে পাবেন? ওকে, এটা হচ্ছে আমার জবাব। আমি একটু জনাব মহিদুল ইসলাম আপনার কাছে যেতে চাই। সবচেয়ে বেশি যে কথা বলা হয় যে দুর্নীতি বা এই সংক্রান্ত, সেই সময় আসে হচ্ছে বিচার বিভাগ আসলে নির্বাহী বিভাগের মানে নির্বাহী বিভাগের থেকে আসলে মুক্ত হয় নাই, যদিও স্বাধীন বিচার বিভাগ বলে, বিশেষ করে বিচার আদালত, এবং তাকে আসলে সরকারকে খুশি করে চলতে হয়, এরকম অনেকে বলে থাকেন। সে সরকারের মতো করে তার ডিসিশন দেয়, সেইটাও একটা বলে থাকেন। আবার সেই বিভাগেও অনেক ধরনের দুর্নীতি হয়, সেইটাও অনেকে আভাসে ইঙ্গিতে বলতে চেষ্টা করেন, অনেকে প্রকাশ্যেও বলেন। যেমন জনাব রশিদুল হাসান বললেন, এই সম্পর্কে একটু আপনার কাছে শুনতে চাই যে আমাদের বিচার বিভাগকে আসলে নির্বাহী বিভাগের অনুসারী, অনুগামী, এবং বিশেষ করে বিচার আদালত সম্পর্কে যেটি বলা, সেটা কারা বলছে? আপনি মানে না, আপনি দেখেছেন রাজনৈতিক দলগুলি সবসময় বলে সেই কথা। আমি তো প্রথমেই আগেরবারও বললাম যে কত লোকে কত কথা বলে, সে কথা শুনলে তো চলবে না। আসলে বাস্তবে কি হচ্ছে, যে মানে কোন বিচারটা আপনার মানে রাজনৈতিক কথাই হলো, কিংবা সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাও কাইন্ডা এরকম কথাই বলেছে যে পুরো বিচার বিভাগকে আসলে দখল করে ফেলেছে সরকার, হাইকোর্টকেও এখন দখল করতে চায়। মানে তার কথা যদি আমি না, ওইগুলো তো তারা বলছেন, তারপরে তাদের সাথে তাদের মানে এটা বলবার জন্য আপনার সুপ্রিম কোর্ট, তারপরে আইন মন্ত্রণালয়, তারা বলছেন। কাজে আমি বলছি যে একজন সাধারণ, ধরেন একজন, আমি বিচার বিভাগের একজন হিসাবে এবং সাধারণ জনগণ হিসাবে আমি কি দেখছি, আমি তো সেরকম মানে দেখছি না সেই জায়গাটাই। বিচার করতে গেলে যেভাবে আপনার আইন এবং মানে সাক্ষ্য প্রমাণ এর ভিত্তিতে যে বিচার, সেইটা তো এখন
বিচার বিভাগে অন্য সমস্যা আছে, যেটা আমি হচ্ছে অন্য যে সমস্যা যাওয়ার আগে শুধু ছোট করে একটু জানতে চাই, ধরেন আপনাদের বদলি পদায়ন সেটি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, যেহেতু আপনারা তার কাছ মাধ্যমে হওয়ার কথা, একটি তর্ক এরকম আসে যে সেগুলি আইন মন্ত্রণালয় থেকে নির্ধারিত হয়, সেটি কি আসলে না, সেটা তো আপনার আইন মন্ত্রণালয় সাচিবিক কাজ করে এটা অনেকে বলে থাকেন, আবার অনেকে বলে থাকেন যে না, আইন মন্ত্রণালয় ডিকটেটও করে। না, সেটার কারা ডিকটেশন পান তাকে জিজ্ঞেস করতে হবে যে উনি ডিকটেশন পান কিনা। আচ্ছা আচ্ছা। কিন্তু যেই প্রবলেমটার কথা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনার বিচার বিভাগে মামলার স্তূপ জমে যাচ্ছে। আমাদের ভাববার বিষয় হচ্ছে যে এই মামলাগুলোকে কত তাড়াতাড়ি নিষ্পত্তি করা যায় এবং বিচারপ্রার্থী মানুষকে কত দ্রুত বিচার আদালত থেকে মানে সন্তুষ্ট করে বের করে দেওয়া যায়, সেই স্পিডটা আমাদের কি করে নেওয়া যায় সেই ব্যাপারে বোধহয় সবারই সতর্ক হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। সেই জায়গাগুলোতে কি দরকার, প্রথমত ধরেন হচ্ছে যে ব্রিটিশ আমলে যে জনসংখ্যা ছিল সেই পরিমাণ হয়তো কম সংখ্যক আদালত ছিল, কিন্তু জনসংখ্যা যত বাড়ছে সেই পরিমাণ কিন্তু বিচারকের সংখ্যাও বাড়াবার কথা ভাবতে হবে। সেই সাথে এখন যেটি হয় যে একই আদালতে অনেক সময় আপনার কয়েকজন হয়তো শেয়ার করেন, সেটি অসামর্থ্যের কারণে, যেহেতু জায়গা নেই, বিল্ডিং নেই, এগুলো করতে ইদানিং অনেকগুলো জায়গায় আপনার আদালত ভবন তৈরি হচ্ছে, এগুলো হয়তো কয়েক বছরের মধ্যে তৈরি হয়ে যাবে, তো এটা তৈরি হচ্ছে আদালতের। এটা আরেকটা হলো যে আপনার ডিজিটালাইজেশনের যুগে আমাকে এদিকেও যেতে হবে। আচ্ছা, মানে বর্তমান প্রধানমন্ত্রী সহ সাবেক সরকার প্রধানদেরও কিন্তু আমি একাধিক সময় বলতে শুনেছি যে বা পুলিশ প্রধান, সাবেক পুলিশ প্রধানদের আমি একাধিক সময় বলতে শুনেছি, তারা পাবলিকলি বলেছে যে কষ্ট করে ধরে নিয়ে আসার পর বিচার বিভাগের দীর্ঘসূত্রিতা বা প্রমাণের অভাবে খালাস পাওয়া, জামিন পেয়ে যায় অনেক বড় অপরাধী। বা এই ব্যাপারগুলি আসলে কেন হয়, মানে এই একটা ফ্রাস্ট্রেশন কিন্তু আমি সবসময় দেখি যে বিচার বিভাগ আসলে অ্যাকনলেজ করে না যে কিভাবে সেই আসামিকে ধরে নিয়ে আসা হয়, তার বিরুদ্ধে মামলাটা দাঁড় করানো হয়, চুল মাত্র মানে কথার কথা ধরে তাকে আসলে খালাস করে দেওয়া হয় বা জামিন দেওয়া হয়। এই অভিযোগটি না, সেটা তো আপনার বাইরে ধরেন পত্রিকায় একরকমের খবর থাকছে, কিন্তু মামলার ভিতরে বিচারকের কাছে থাকছে হচ্ছে মামলার নথির ভিতরে ধরেন যদি এটি ফৌজদারি মামলা হয় তাহলে পুলিশ যে সমস্ত কাগজপত্র দিয়েছে তার ভিত্তিতে কতখানি দাঁড়ায়। আমি এক সেকেন্ড একটু সাবেক পুলিশ প্রধানের কাছে শুনি যে এই অভিযোগটি প্রায় শোনা যায় যে পুলিশ আসলে যখন মামলার নথি তৈরি করে তখন তারা খুবই হেলাফেলা করে এবং সেটার মধ্যে অনেক ফাঁক থাকে, যখন উকিলের মাধ্যমে সেটি উপস্থাপিত হয় বিচারকদের কিছু করার থাকে না সেটিকে আসলে। এটা বহু দিনের পুরনো কথা, পুরনো বিতর্ক। জি, যে প্রসিডিংস বনাম যখনই কোনো একটা মামলাতে যথাযথ ফলাফল আসে না বা আমরা মনে করি যে অপরাধীকে বিচারে এসে সাজা দেওয়া গেল না, যখন জানতে চাই কেন, সেটা আমাদেরকে জানানো হয় যে যেভাবে সাক্ষ্য প্রমাণ এবং পেপার এক্সিবিটগুলো দেওয়ার কথা ছিল সেভাবে দেওয়া হয়নি, অথবা চার্জশিটটা যথাযথভাবে দেওয়া হয়নি। এখন আদালতেরও কিছু করার আছে, বিতর্কে যাব না। এখানে আমাদের পুলিশেরও দোষ আছে, আবার যিনি পাবলিক প্রসিকিউটর আদালতের কাছে জিনিসটা উপস্থাপন করেন তারও দোষ আছে। অনেক সময় আদালতেরও ওভারসাইট হয়ে যায়, অন্য কিছু বলবো না, শব্দটা আমি ওভারসাইট হয়ে যেতে পারে। এখানে কিন্তু একতরফা পুলিশের উপরে যে ব্লেমটা দেওয়া হয় এটা হচ্ছে কি যত দোষ নদ্য ঘোষ, খুব সহজ একটা শোল্ডার। আচ্ছা, এই জায়গাটায় আমার দুটো কথা একটু বলে দিলে, দুটো কথা বলে দিলেই হবে। সেটা হচ্ছে যেমন ধরেন আমরা দুর্নীতি দমন কমিশন, আমরা কিন্তু এই জায়গাটাই খুবই সচেতনভাবে, মানে আমি বলবো যে আমি কি পদক্ষেপ নিয়েছি। মামলা শুধু আপনার মানে একটি তৈরি করে দিলে তো হবে না, এটাকে আপনার যেটিকে বলে আর কি যত্ন নেয়া, সেটার প্রয়োজন আছে। সেটা হচ্ছে যে আমার সাক্ষী ঠিক মতন গেল কিনা, আমার লয়ার সাহেব ঠিক মতন কাজ করলো কিনা, সেইগুলো দেখবার বিষয় আছে। যেটি ক্ষেত্রে অন্য মামলার ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে ওই জায়গাগুলোতে কিছু ঘাটতি আছে, যদি ওই ঘাটতিগুলো পূরণ করতে পারে তাহলে কিন্তু এটা জনাব মাহিদুল ইসলাম এবং জনাব রফিকুল হাসান আপনাদের অনেক ধন্যবাদ দিয়েছিল। আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়।